সন্ত্রাসবাদ সম্পর্কে তুমি বললে, সেটা হ্যাঁ, যে সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামের সম্পর্ক ইত্যাদিতে অনেক আলোচনা চর্চা ইত্যাদি হয়েছে। এর সমস্তগুলোর কিন্তু কেন্দ্রবিন্দুতে মানে অন্তত আজকাল যে চর্চা হয় তার অনেকগুলো কেন্দ্র শুরু হয় এখান থেকে, যে ওই 9/11-এর যে আক্রমণ হয়েছিল আমেরিকার উপরে, যেখানে টুইন টাওয়ারকে ধ্বংস করা হয়েছিল, পেন্টাগন আক্রান্ত হয়েছিল, হোয়াইট হাউসের উপর আক্রমণের চেষ্টা হয়েছিল। এটা কি, কেন এটা নিয়ে আলোচনার সূত্রপাত? এটা হচ্ছে সব থেকে স্পেকটাকুলার আক্রমণ। প্রতিদিন তুমি লোককে কুয়োতে জলের বিষ মিশিয়ে মেরে ফেলো, কেউ কিচ্ছু বলবে না। প্রতিদিন দূষণের দ্বারা লক্ষ লক্ষ মানুষ মরুক, কেউ কিছু বলবে না। না খেতে পেয়ে মানুষ মরুক, কেউ কিছু বলবে না। কিন্তু এরোপ্লেন উড়ে এসে একটা অত বড় পৃথিবীর সব থেকে বড় এতে আঘাত মারলো, বড় বড় দুটো সব থেকে বড় আইকনিক বিল্ডিং যাকে বলে, পৃথিবীর সব থেকে পরিচিত বিল্ডিং আঘাত মারলো, আঘাত করলো, সেগুলো উড়ে গেল। এগুলোতে দারুণ স্পেকটাকুলার দৃশ্য হিসেবে দারুণ। তুমি যদি ওর ভিতরে যাও, আমি ভিতরে যাওয়ার চেষ্টা করে দেখেছি আর কি অন্য কাগজপত্র পড়ে, স্পেকটাকুলার একটা কিছু করাই ছিল তাদের উদ্দেশ্য। যারা এটি করেছিল তাদের উদ্দেশ্য যে খুব স্পেকটাকুলার দারুণ একটা দৃশ্য তৈরি করা, যে মানুষ বহুদিন মনে রাখবে। সেই দৃশ্যটা তৈরি করে তারা শেষ পর্যন্ত তাদের যে কজ, তার ক্ষতি করেছে কি লাভ করেছে সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু সেই দৃশ্যটাই তৈরি করতে পেরেছে। সেই দৃশ্যটা কিন্তু অন্যদের অনেক সুযোগ করে দিয়েছে। এইখানে সকলেরই ভাবার কারণ আছে। যারা সন্ত্রাসবাদকে, যারা অস্ত্রকে, ধ্বংসকে, হিংসাকে পথ হিসেবে মনে করে, আমার দেশে মনে করে, বহু রাজনৈতিক দল মনে করে, ছোট ছোট রাজনৈতিক দল, তাদের এটাও ভাবার কারণ আছে। একটা স্পেকটাকুলার কিছু করা, বড় বিস্ফোরণ ঘটানো খুব সহজ, নির্মাণ ছোট ছোট করে তৈরি করা অনেক কঠিন। রাজনৈতিক দলগুলোকে কঠিনের পথে হাঁটতে হবে। যাদের কথা নিয়ে আমরা আলোচনা করি, যাদের কথা আমরা খুব মানে বড় বড় মনে স্মরণ করি, আমাদের দেশে, পৃথিবীর নানা দেশে তারা সবাই কঠিন পথে হেঁটেছেন। কেউ বহু বছর খালি পায় সারা দেশটাকে ঘুরে চিনেছেন, কেউ হাজার হাজার কিলোমিটার লং মার্চ করেছেন, কেউ জঙ্গলে থেকেছেন, অন্য নানা পরিচয় ছেড়ে দিয়ে ডাক্তার, ভালো জীবন পেতে ছেড়ে দিয়ে থেকেছেন। একটু কঠিনের সাধনা করতে হবে, সবকিছু সহজে হয়ে যাবে নিচে হলে চলবে। এইটা বোধহয় আমাদের কিছু কিছু রাজনৈতিক দল, যাদের থেকে এখন আমাদের রাজনৈতিক দল শুধু না, গোষ্ঠী, ভাবনা, যে কোনো ইন্টারেস্টেড গ্রুপ, ইন্টারেস্ট গ্রুপ, প্রেশার গ্রুপ, সকলেরই এটা বোধহয় ভাবার দরকার আছে। একটু একটু কষ্ট করতে হবে বাপু, সেটা বোধহয় আমাদের সকলের ভাবা উচিত বলে আমি মনে করি। খুব বড় আশা বা খুব ছড়ানো একটা আশা, কিন্তু একটু কষ্ট না করলে হবে না। শুধু রোজকার জীবনযাপন যেভাবে চলছে সেইটা করে গেলে আজকের পরিস্থিতি বদলে যাবে সেটা হবে না। তার দায়িত্ব কিন্তু সকলে, বহু মুসলিম পরিবারকে, মুসলিম সংগঠনকে, তাদের কিন্তু এগিয়ে আসতে হবে। তুমি যেটা বলছিলে সোফিয়া, তোমার নিত্যদিনের আমি বলবো কিছুটা যন্ত্রণার যে কথা তুমি বলছিলে, তার নিরসনের জন্য কিন্তু মুসলিম সমাজ থেকেও কিছু মানুষকে এগিয়ে আসতে হবে। তুমি তো দায় নিতে পারবে না, তুমি এখানে অ্যাঙ্কারিং করছো মাত্র, কিন্তু আমার কথাটা সকলের জন্য বলছি। সকলের দায় আছে, একা কারোর দায় না। সকলে এগিয়ে আসলে সম্ভব বলেই আমারও বিশ্বাস। শেষ পর্যন্ত আমি আশাবাদী। অনির্বাণ দা, সব শেষে আমরা আলোচনা শেষে চলে এসেছি, সব শেষে আপনি কি বলতে চাইবেন? এবং আরেকটা জিনিস, এই যে বাবরি মসজিদ যে সময় ভাঙা হয়, সে সময় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঘটনাটাকে নিয়ে যেরকম বক্তব্য বা নানা জায়গায় ঝামেলা অনেক কিছু উঠে এসেছে, কিন্তু যে সময় রাম মন্দির তৈরি হয়ে গেল, তারপর মুসলিম সমাজের একেবারে নিশ্চুপ সমস্ত কিছু মেনে নেওয়া, মুসলিম সমাজকে অনেকটা খাতা করে ফেলা গেছে ইতিমধ্যেই, এটাই প্রমাণ করে। অবশ্যই অবশ্যই, সেটাই তো, এই যে একটা লম্বা প্রক্রিয়া চলেছে বহুকাল ধরে, বহু বছর ধরে, সেইটার একটা পরিণাম তো সেইটাই, একদম চুপ করিয়ে দেওয়া। এটা যদি অনির্বাণ, আমি একটা ফ্যাক্ট জাস্ট বলে দিই আর কি, সেটা হচ্ছে এই যে অযোধ্যার যিনি শাহী ইমাম, তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে জুমার নামাজটা 2:30টার পরে হবে, হোলি হয়ে যাওয়ার পরে হবে। মানে এটাই বলছি যে এটা ওই যেটাকে নিউ নর্মাল বলে আর কি, আসলে নিউ নর্মালটা ক্রমাগত পাল্টে যাচ্ছে। এখন যেটাকে একেবারে অ্যাবনর্মাল মনে করা হতো সেটাই এখন নিউ নর্মাল হয়ে গেছে এবং আরো হয়ে যাবে, আরো অ্যাবনর্মালটা আরো নিউ নর্মাল হয়ে যাবে। এবং এটাই তো ভয়ঙ্কর হওয়ার সব থেকে বড় কারণ। যখন ভায়োলেন্সটা চোখের সামনে ঘটে, হট ভায়োলেন্স, তখন আমরা দেখতে পাই, কিন্তু এর মতো কোল্ড ভায়োলেন্স এবং সাংঘাতিক হিংসা তো খুব কম হয়। এই যে মেনে নেওয়া,
মেনে নেওয়া, প্রতিবাদ না করে মেনে নেওয়া, নিজের কথাটা না বলে। আমি একটাই কথা বলবো, আমি শুনতে শুনতে একেবারেই আমার কোনো রকমের দ্বিমত নেই, ঠিক এই কথাগুলি আমারও মনে হচ্ছিল। ওই আশাবাদের কথাটা বলবো যে আমার মনে পড়লো মার্টিন লুথার কিং এর সেই বিখ্যাত কথাটা যে হিস্ট্রি অফ আর্ক, দি আর্ক অফ হিস্ট্রি, সরি, ইতিহাসের একটা গতিপথ আছে, সেটা বক্ররেখায় চলে। সেই ইতিহাসের গতিপথটা জাস্টিসের দিকেই যায়, ন্যায়ের দিকেই যায়, এটা মার্টিন লুথার কিং বলছে। কিন্তু তার সঙ্গে আরেকটা কথা যোগ করছেন যে নিজে নিজে যায় না, তাকে ওই দিকে জাস্টিসের দিকে নিয়ে যেতে হয়। এই নিয়ে যাওয়ার কাজটাই কিন্তু রাজনীতির কাজ, সঠিক রাজনীতির কাজ, সমাজের কাজ। যদি কেউ সমাজে ঠিকভাবে চিন্তা করতে চান তাদের কাজ। এবং সেখানে একটা কথা আসলে খুব গুরুত্বপূর্ণ, এটা আমার মনে হয় একটু যোগ করা দরকার, যে একটা দিক থেকে যেমন প্রতিবাদী কথাগুলো, প্রতিস্পর্ধী কথাগুলো ঠিকভাবে বলা দরকার, মিথ্যে কথাগুলোকে এক্সপোজ করা দরকার, লোকের চোখের সামনে বারবার করা দরকার। সুদীপ্ত একদম ঠিক বলছে যে এটা আমাদের পুরনো মতে শুধু ভাবলে হবে না, নতুন প্রজন্মের কাছে বিশেষ করে নতুন করে বলতে হবে, নতুন ভাবে বলতে হবে। তার পাশাপাশি যেটা করা দরকার এবং যেটা ভীষণ অভাব, সেটা হচ্ছে শ্রমজীবী মানুষের দৈনন্দিন যে সংগ্রাম এবং শ্রমজীবী মানুষের ওপরে যে প্রচন্ড অত্যাচার চলছে, শোষণ চলছে, এবং সেটার প্রায় সর্বতোভাবে যে অতিকায় পুঁজির শাসনে আমরা বাস করছি, সেই পুঁজি যে এখন রাষ্ট্রের সঙ্গে, ভারতীয় রাষ্ট্র এবং মার্কিন রাষ্ট্র এবং বহু রাষ্ট্রের সঙ্গে একেবারে হাতে হাত মিলিয়ে কাজ করছে, তার মোকাবিলাতে যদি আমরা ওই যেটাকে শ্রমজীবী মানুষের সংগ্রাম বলে সেইটা যদি জোর দেওয়া না যায়, তাহলে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রামও কিন্তু ক্রমশই আরো কমজোরি হয়ে পড়বে। এটা ঘটনা, আমি জাস্ট একটাই খুব সংক্ষেপে বলছি, মনে পড়লো আবারও, সেটা হচ্ছে যে ইয়ান ব্রেম্যান, যিনি গুজরাটে দীর্ঘদিন ধরে থেকে বহু মূল্যবান কাজ করেছেন, তাঁর একটা লেখাতে অনেক বছর আগে তার একটা লেখাতে তিনি লিখেছিলেন আহমেদাবাদের টেক্সটাইলস ইন্ডাস্ট্রি, তার ওয়ার্কারদের নিয়ে তিনি কাজ করছিলেন। তিনি দেখাচ্ছেন যে, এটা পরে বহু আলোচিত, আমি খুব অল্পই জানি, যেটুকু জানি সেটুকু বলছি, ওরা অতীত হয়তো অনেক বেশি জানে বিষয়, কিন্তু মূল কথাটা ভীষণ মন দিয়ে খেয়াল রাখার মতো। সেটা হচ্ছে যে যখন দেখা গেল যে ওইখানে বস্ত্রশিল্পে নিযুক্ত শ্রমিকদের ইউনিয়ন তারা যত কমজোর হতে শুরু করলো, ওই অঞ্চলে সাম্প্রদায়িকতা এবং সাম্প্রদায়িক দাঙ্গা তত বেশি বাড়ত। ঠিক যে কথাটা মডার্ন ইন্ডিয়াতে সুমিত সরকার বারবার দেখাচ্ছেন বিভিন্ন উদাহরণ দিয়ে, যে যেখানে শ্রমজীবী মানুষ একসঙ্গে একজোট হয়ে লড়াই করছে তার নিজের স্বার্থে, মানুষের স্বার্থে, সেখানে সাম্প্রদায়িকতা সঙ্গে সঙ্গে পিছু হতে বাধ্য হচ্ছে। যেই এই আন্দোলনটা কমজোর হচ্ছে, সেখানেই দেখা যাচ্ছে সাম্প্রদায়িকতা অনেক বেশি। আমরা যদি আজকের ভারতবর্ষ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে দেখি, তাহলে দেখবো যে শ্রমজীবী মানুষের আন্দোলন ভীষণ কমজোর, দীর্ঘদিন ধরে ভীষণ কমজোর, এবং এই সাম্প্রদায়িকতার যে ক্রমাগত বৃদ্ধিটা ঘটে চলেছে এবং স্বাভাবিক হয়ে পড়ছে সাম্প্রদায়িক চিন্তা, তার সঙ্গে এর একটা বড় সম্পর্ক আছে। এখানেও আমাদের রাজনৈতিক দল এবং সাধারণভাবে সামাজিক গোষ্ঠীগুলো একটা বড় রকমের, এটাই।